এবং না ভোট সম্পর্কে যে বিষয়টা বলছে জনগণ জানে। আসলে জনগণ তো সরকার যে পদক্ষেপ নিয়েছেন এবং হা এবং না ভোটের বিষয়ে ব্যাপকভাবে প্রচারণা চালাচ্ছেন। আমি মনে করি যে গণমাধ্যমে এই বিষয়ে যথেষ্ট তথ্যবহুল আলোচনা হচ্ছে এবং হয়েছে, টকশোগুলোতে আলোচনা হচ্ছে এবং বিশ্ব মানুষ ইতিমধ্যেই অবগত হয়েছে। বেসিক্যালি আমাদের দেশে এই পর্যন্ত আমার জানা মতে প্রায় এটা হলে তৃতীয়বারের মতো গণভোট হতে চলছে। এখানে হা এবং নায়ের যে বিষয়টা আসছে, ২৪-এর গণ অভ্যুত্থানে এবং গণবিপ্লবে বাংলাদেশের মানুষের যে চাহিদার প্রতিফলনটা ঘটেছে, এই আমরা যেই ফ্যাসিস্টের থেকে দেশ মুক্ত হয়েছে, ১৯৭১ সালে আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু আজকে ২৪-এর আন্দোলনের মধ্য দিয়ে মনে হচ্ছে যেন আমরা একটা বড় ধরনের পূর্ণাঙ্গ স্বাধীনতা রূপ পেয়েছি এবং সেখানে আমাদের কতগুলো দেশে বিদ্যমান কাঠামোর মধ্যে যে মানুষের মধ্যে স্বৈরতান্ত্রিক মনোভাব সৃষ্টি হওয়ার পর্যায়গুলো রয়েছে, এখন আমাদের যে সংস্কার কর্মসূচি সরকার বা বিভিন্ন রাজনৈতিক দলগুলো মিলে নিয়েছে সম্মিলিতভাবে, সেখানে তার গণভিত্তি এবং আইনগত ভিত্তির জন্য আমাদের হ্যাঁ এবং নায়ের পক্ষে যাওয়া দরকার। যদি আমি হ্যাঁয়ের পক্ষে সমর্থন করি, তাহলে আমাদের সেই সংস্কার প্রক্রিয়াটার মধ্যে আমি আছি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি একসাথে দুইবারের বেশি হতে পারবেন না, বা কেউ কেউ বলছেন যে 10 বছর বেশি হতে পারবে না। তারপরে একই কাঠামোতে সরকার প্রধান এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি হতে পারবেন না। এরকম সব অনেকগুলি গণমুখী এবং জনবান্ধব রাষ্ট্রের কাঠামোর সাথে মিল রেখে এবং আমাদের জাতীয় আমি বলবো যে একেবারে মানুষের চাওয়াটা যেটা, এটা হায়ের পক্ষে হলে আমাদের সংবিধান সংস্কার সহ অন্যান্যগুলো কার্যক্রম যেগুলো অতীব জরুরি বলে মনে করে, যদি হ্যাঁ বিজয়ী হয়, তাহলে সরকার যারাই নির্বাচিত হবে তারা এই কাজ করতে বাধ্য থাকবেন আইনগতভাবে। আর যদি না বিজয়, তাহলে এই বিষয়ে কোনো বাধ্যবাধকতা থাকবে না এবং দেশ আগে যেভাবে ব্যক্তিতন্ত্র, পরিবারতন্ত্র, রাষ্ট্রযন্ত্র যেভাবে মানুষের অনেকটা এই খেয়াল খুশি মতে ব্যক্তির রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রীর ইচ্ছা মতো চলছে, হয়তো সংস্কার হাত পুঁজি হলে সেই প্রক্রিয়া হবে না। জনগণের কাছেই রাষ্ট্রের মালিকানা ফেরত আসবে বলে আমরা মনে করি এবং সেটাই হওয়া উচিত।